নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা অনেকেরই খুব কমন প্রশ্নের জায়গা। সেটা হচ্ছে এবং যেটা আমাকে এবং আই এম শিওর সব ইনফার্টিলিটি স্পেশালিস্টদেরই থ্রু ভেরিয়াস মিডিয়াম, সেটা ফোনে হোক, মেসেজে হোক, মেসেঞ্জারে হোক, আপনার ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক এবং চেম্বারে হোক, যেটা খুব কমনলি এনকাউন্টার করতে হয় বা সম্মুখীন হতে হয় যে ডাক্তারবাবু আইভিএফ এর খরচা কত। এখন আমার মনে হয় না যে আমরা যারা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি, বা আমি আমার নিজের কথা বলি, আমি সবসময় আমার নিজের পেশেন্টদেরকে বলি যে আপনার এক্স্যাক্ট কারণটা কি সেটা না জেনে আমার পক্ষে আইভিএফ এর খরচা কত ওটা স্ট্রেট ওয়ে বলাটা আমার পক্ষে সম্ভব না। যদিও আমি জানি যে আইভিএফ একটা খরচা সাপেক্ষ পদ্ধতি, প্রত্যেকটা মানুষের মনেই এটা খুব প্রশ্ন আসা খুব স্বাভাবিক যে আমরা পয়সা জোগাড় করতে পারবো কিনা, বা আমরা হয়তো মনের মধ্যে একটা এমন ধারণা নিয়ে বসে রয়েছি যে প্রথমেই একটা বিশাল অঙ্কের খরচা হবে। হয়তো সেটা নাও হতে পারে, ইভেন এরকমও হতে পারে যে আপনি মনে কোনো ভাবছেন যে আপনার আইভিএফ লাগবে, হয়তো আপনার আইভিএফই নাও লাগতে পারে, হয়তো কিছু মেডিসিন দিয়ে বা আইইউআই এর মাধ্যমে সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সি চলে আসতে পারে। আপনি কেন ভাবছেন যে প্রথমেই আপনার আইভিএফ লাগবে? তা আপনার জন্য আইভিএফ না আইইউআই সেটা নিয়ে আমি আরেকটা আলোচনাতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনি আইভিএফ এর ক্যান্ডিডেট অ্যাট আপনি আইভিএফ এর ক্যান্ডিডেট নাকি আইইউআইও আপনার দ্বারা হবে, নাকি আপনি নর্মালিও কনসিভ করতে পারেন। তো সুতরাং বাচ্চা আসছে না তার একমাত্র সলিউশন যে আইভিএফ, এটা প্রথমেই মনে করে নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এইবারে আসি একটু বিস্তারিত আলোচনাতে। কেন আইভিএফ এর প্রশ্নে আমরা আমি আর কি স্ট্রেট ওয়ে বলে দিতে পারি না যে এটার খরচা কেমন হবে। এটা এথিক্যালি এবং লজিক্যালি দুটোই আমার পক্ষে বলাটা অসম্ভব ওভার দ্য ফোন বা ওভার দ্য মেসেজ যে আইভিএফ এর খরচা কত হবে ডাক্তারবাবু। তো এইটা বলার আগে আমরা একটুখানি গোড়ার কথাটা জেনে নিই যে আইভিএফ কিসের জন্য লাগে, এটা ছোট্ট করে। সেটা হচ্ছে আমরা আবার সেই মডেলে ফিরে আসি। প্রত্যেকটা প্রেগনেন্সি সফল প্রেগনেন্সি হওয়ার জন্য নর্মাল ফিজিওলজি, প্রত্যেক মাসে আমাদের এগ থেকে, ওভারি থেকে একটা এগ বেরোচ্ছে। সেই এগটা যদি হেলদি হয়, আপনার টিউব যদি হেলদি হয়, এখানে প্রেগনেন্সি তৈরি হবে। টিউবের মধ্যে সেই প্রেগনেন্সি ফিরে গিয়ে আবার ইউটেরাসের গায়ে বসবে। তাহলে প্রেগনেন্সি আসার জন্য তিনটে জিনিস খুব ম্যান্ডেটরি বা খুব প্রয়োজন: ঠিকঠাক থাকা, একদম সুস্থ থাকা। সেটা হচ্ছে গিয়ে হাজব্যান্ডের ফ্যান্টাস্টিক স্পার্ম কাউন্ট। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার এই টিউবটা একদম খোলা থাকা এবং সেটা ফাংশনালি ঠিকঠাক থাকা, মানে টিউবের কাজ যেটা সেটা ঠিক করে থাকা। থার্ড হচ্ছে গিয়ে আপনার ডিমের নাম্বার এবং কোয়ালিটি সব কিছু ঠিকঠাক থাকা। এবং ফোর্থ থিং হচ্ছে গিয়ে আপনার প্রেগনেন্সি যেখানে এসে বসবে সেই ইউটেরাসের ভেতরটা ঠিকঠাক থাকা। তাহলে এবার এই চারটি জিনিসের মধ্যে কোনো একটা জিনিসেই যদি প্রবলেম হয় তাহলে তার আইভিএফ এর প্রয়োজন হয়, এবং সেটা যদি ইরিভার্সিবল হয়, আমরা যদি কোনো রকমেরভাবে অন্য কোনোভাবে ট্রিট তার যদি না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আইভিএফ এর প্রয়োজন হয়। এইবারে আইভিএফ এর খরচাটা এই প্রত্যেকটা সেক্টরে প্রবলেম কি আছে এবং সেটাকে আমরা কতদূর অবধি রেকটিফাই করতে পারবো, কতদূর অবধি আমরা তার ট্রিটমেন্ট দিতে পারবো, কতদূর অবধি আমরা সারিয়ে তুলতে পারবো, প্রত্যেকটা জিনিসের ওপর আইভিএফ এর খরচা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ধরা যাক, প্রথম থেকে শুরু করি, ধরা যাক কারো স্পার্মে গন্ডগোল রয়েছে। স্পার্মে গন্ডগোল কি হতে পারে? আমার অন্যান্য ভিডিওগুলো আছে, যদি আপনি ফলো করেন তাহলে ওখানেও দেখতে পারবেন। এক, স্পার্ম কাউন্ট কম; সেকেন্ড, স্পার্ম কাউন্ট একদম কম; থার্ড হচ্ছে স্পার্ম নেই, অ্যাজোস্পার্মিয়া। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ট্রিটমেন্ট ভ্যারি করবে। কিছু ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দেব, তার ফার্দার টেস্ট করব, দেখব স্পার্ম কাউন্ট বেটার হলো কিনা। খুব কম থাকলে সেক্ষেত্রে আইভিএফ উইথ ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। একদম যদি দেখা যায় যে অ্যাজোস্পার্মিয়া, তাহলেও দেখতে লাগবে তার টেস্টিস থেকে আমরা কোনো স্পার্ম বের করতে পারছি কিনা। যদি করা যায় তাহলে আমরা টেসা অ্যান্ড ইক্সি, মানে টেস্টিস থেকে স্পার্ম বার করে তারপরে তার আইভিএফ করে ইক্সি পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্সি আনা। তাহলে হয়ে গেল তিনটেই, এক্ষেত্রে স্পার্মের তিনটে প্রবলেমের জন্য তিনটে তার সলিউশন।
সেকেন্ড থিং আসি যে ওভারি, যেটা মোস্ট ভাইটাল পার্ট একটা প্রেগনেন্সি তৈরির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে কি ডিমের নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ এগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ বেশিরভাগ সেল অর্গানেলিস বা বেশিরভাগ কোষের বিভিন্ন জিনিসপত্রগুলো যেটা দিয়ে একটা প্রেগনেন্সি তৈরি হয়, সেটা একটা এগের ক্যারেক্টার, আপনার এগ কতটা স্ট্রং সেটার উপর খুব বেশি করে ডিপেন্ড করে। তাহলে যদি দেখা যায় আপনি আজকে অ্যাট দ্য এক্সট্রিম অফ এজ, আপনি 40 বছর বয়সে এসেছেন এবং আপনার ডিমের কোয়ালিটি খুব স্বাভাবিকভাবেই প্রকৃতিক নিয়মেই ডিমের কোয়ালিটি ডিগ্রেড করবে, তাহলে আমাদের দেখতে লাগবে আপনি যেই সময় এসেছেন সেই সময় আপনার ডিমের কোয়ালিটি কেমন রয়েছে। তার কিছু কিছু নির্দিষ্ট ব্লাড টেস্ট রয়েছে এবং সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট আমাদের নিজের চোখে দেখা যে এই কটা কি আমরা দেখতে পাচ্ছি। তার জন্য নিজে হাতে স্ক্যান করাটা ভীষণ প্রয়োজন। অন্য লোকে স্ক্যান করে দিল তার উপর ডিপেন্ড করে আমরা যারা ইনফার্টিলিটিস প্র্যাকটিস করি তারা কেউই মনে হয় না ট্রিটমেন্ট করি, অ্যাটলিস্ট আমি তো করি না। যদি দেখা যায় যে ডিমের নাম্বার প্রচুর রয়েছে, পলিসিস্টিক ওভারি, তাহলে সেক্ষেত্রে ডিমের কোয়ালিটি যদি কম্প্রোমাইজ হয় তাহলে প্রথমে ডিমের কোয়ালিটি ঠিক করে নিতে হবে। দেন হয়তো আপনার আইভিএফ নাও লাগতে পারে, ডিমের কোয়ালিটি ঠিক করলে আপনার নিজে থেকেও প্রেগনেন্ট হয়ে যেতে পারেন। যদি দেখা যায় যে ইউ দ্য এক্সট্রিম অফ এজ, একদম ডিমের কোয়ালিটি মানে কোয়ান্টিটি কমে গেছে, তাহলে আর ফার্দার টাইম ওয়েস্ট না করে কোনো একটা ডেফিনিট ট্রিটমেন্টে আসতে হবে। এই হয়ে গেল সেকেন্ড। থার্ড থিং, দেখা যায় যদি টিউবের ব্লক রয়েছে, টিউবের এবার কোনখানে ব্লক রয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট ডিপেন্ড করবে। যদি দেখা যায় যে হাইড্রোস্যালপিংস রয়েছে, আপনি নর্মালি ট্রাই করুন অথবা আপনি আইভিএফেই যান। ফার্স্ট থিং আপনাকে হাইড্রোস্যালপিংস কেটে কোনো ট্রিটমেন্টে আসতে হবে, না হলে আপনার ট্রিটমেন্টে সফলতা আসবে না। খুব প্রবাবিলিটি আছে যদি হাইড্রোস্যালপিংস রেখে আপনি ট্রিটমেন্ট করেন, সেই ট্রিটমেন্ট যদি সফলও হয় আপনার নর্মালি কনসিভ করুন অথবা আইভিএফে প্রেগনেন্সি আসুন, সেটা মিসক্যারি করে যাবে। ফোর্থ থিং, যদি দেখা যায় এন্ডোমেট্রিয়ামে গন্ডগোল, এন্ডোমেট্রিয়াম সাইনেকিয়া হয়ে গেছে। এন্ডোমেট্রিয়াম সাইনেকিয়া কাকে বলে? এন্ডোমেট্রিয়াম আমাদের ইউটেরাসের তো দুটো লেয়ার, মানে দুটো যদি আমরা ওয়াল ধরি আর কি, সামনের এবং পেছনের ওয়াল, তার কিছু কিছু ডিজিজ আছে, কিছু কারণ রয়েছে, কিছু অপারেটিভ এর জন্য হয়তো আগে আপনি মেডিকেল টার্মিনেশন করিয়েছেন, ডিএনসি করতে হয়েছে কোনো কারণে, যে কোনো কারণেই হোক, টিউবারকুলোসিস হোক অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হোক, যে কোনো কারণেই হোক, দুটো ওয়াল চেপে লেগে গেছে একজনের সাথে আরেকজন, এন্ডোমেট্রিয়াম বাড়ছে না, তাহলে আইভিএফ ট্রিটমেন্ট শুরু করার আগে সেই এন্ডোমেট্রিয়ামটাকে ছাড়িয়ে নিতে হবে। যদি দেখা যায় যে পলিপ রয়েছে কিনা, এন্ডোমেট্রিয়ামের মধ্যে পলিপ, যেখানে গিয়ে আপনার প্রেগনেন্সিটা বসবে, সেখানে যদি পলিপ থাকে তাহলে সেই পলিপকে আগে রিমুভ করে দেন আপনাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে। তাহলে আমি আশা করছি বোঝাতে পেরেছি যে প্রত্যেকটা আইভিএফ এর ক্ষেত্রেই প্রত্যেকটা ট্রিটমেন্টে একবার পেশেন্টকে না দেখতে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলে দেওয়াটা, অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স প্রথমেই বলে দেওয়া যে এটার আপনার এত টাকা খরচা হবে, সেটা সম্ভব নয়। আমি জানি যে আপনাদের একটা কিউরিওসিটি থাকে এবং সেটা থাকাটাই খুব স্বাভাবিক যে কত টাকা লাগতে পারে। আপনি একবার আসুন, একবার আমরা মুখোমুখি বসে আলোচনা করি, কোথায় সমস্যা, এক্স্যাক্ট সমস্যাটা সেটা জানি, তারপর না হয় আমরা সেই টাকা পয়সার বিষয় নিয়ে কথা বলতে পারবো। আপনাদের প্রেগনেন্সিটা আগে, সেটা আপনাদের জন্য যেমন ফার্স্ট প্রায়োরিটি, আমরাও অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট সেটা আমাদেরও ফার্স্ট প্রায়োরিটি। আপনি একটা পেশেন্ট যে দীর্ঘদিন ধরে বাচ্চা হয়নি, সে এসেছে, তারপরে সে একটা তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ নিয়ে ফিরে গেল এবং সে একটা সুস্থ প্রেগনেন্সি ক্যারি করে ডেলিভারি হলো তার, সেটা যেমন আপনার ক্ষেত্রেও আনন্দদায়ক, অনেক বেশি আনন্দদায়ক সেটা আমাদের ক্ষেত্রে, কারণ সেটা আমাদের একটা সাফল্য দেয়। তো সুতরাং একবার কনসালটেশনটা নিয়ে নেওয়াটা খুব জরুরি যে আপনার জন্য কোন ট্রিটমেন্টটা ফিট। এবার আসি গ্রসলি, আগে আইভিএফ এর খরচা অনেক বেশি ছিল, কারণ আইভিএফ এর যে আমাদের ল্যাবের যে খরচা, যে কালচার মিডিয়াগুলো, যেখানে আমরা প্রেগনেন্সিটাকে তৈরি করি, যেখানে কালচার করি, এই জিনিসগুলো বেশিরভাগটাই বাইরে থেকে তৈরি হতো। যে ক্যাথেটার, সে কোনো জিনিসেই আমরা কম্প্রোমাইজ করতে পারি না প্রেগনেন্সি তৈরির ক্ষেত্রে। এবারে আইভিএফ এর খরচাও বিভিন্ন সেন্টার টু সেন্টার ডিফার করে, এটা নিয়ে আমি অন্য আরেকটা আলোচনায় বলবো যে আইভিএফ এর খরচা চটকদারি বিজ্ঞাপনে কেন আমাদের প্রলুব্ধ না হওয়া উচিত, একটা রিয়েলিস্টিক বা একটা বাস্তবিক চিন্তা ভাবনা থাকা উচিত, সেটা আমি আরেকটা সেপারেট ভিডিওতে অন্য কোনো একটা দিন বলবো।
তো যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে এখন এই যে কালচার মিডিয়া এবং বিভিন্ন ওষুধগুলো যেগুলো আইভিএফ এর পরে যে ওষুধগুলো লাগে এবং আইভিএফ এ যখন আমরা স্টিমুলেশন করি যে ইনজেকশনগুলো লাগে, আগে বেশিরভাগটাই বাইরে থেকে তৈরি করতে ওখান থেকে আনতে হতো বলে এগুলোর খরচা একটা উপিংলি হাই বা খুব অনেক বেশি খরচার প্রয়োজন হতো। কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রি এত বেশি প্রোগ্রেস করেছে যে বেশিরভাগ মেডিসিনই আমরা দেশে তৈরি করতে পারি এবং তার পোটেন্সি অ্যান্ড এফিকেসি ওয়াইজ দে আর ভেরি গুড, খুবই ভালো। তো সুতরাং সেই জন্য আইভিএফ এর খরচাটা আমরা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছি। আমি শেষ একটা কথা বলেই আমরা শেষ করবো, আমার বক্তব্যটা হয়তো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, যে যখন কোনো ইনফার্টাইল কাপল আমাদের কাছে আসে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে সে যাতে সাফল্যের মুখ দেখুক। আমরা কখনোই আমরা যারা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি কখনোই এটা চাই না যে পয়সার জন্য কোনো কাপল পিছিয়ে যাক। তো সুতরাং আপনি আসুন, একবার অ্যাটলিস্ট আমাদের সাথে কথা বলুন, আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। নমস্কার।